দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নয়, ফের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সংঘর্ষে নিহত ৩৪ পরিবারের সঞ্চয়পত্র ও নগদ সহায়তা। সহিংসতার দায়ে সারা দেশে আটক ৯,০০০-এর বেশি, তালিকায় অনেক নিরপরাধী। নির্দোষদের ছেড়ে দেওয়ার আশ্বাস মহানগর পিপির। দেশব্যাপী সহিংসতায় মৃতের সংখ্যা ১৪৭, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিবির নিরাপত্তা হেফাজতে কোটা আন্দোলনের ৫ সমন্বয়ক। এবং কারফিউর শিথিলতা বাড়ায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজধানীর বিভিন্ন স্থানে যানজটে ভোগান্তি, ১০ দিন পরে চালু মোবাইল ইন্টারনেট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা সহিংসতা চালিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুনিদের বিচার করতেই হবে, না হলে জনগণের নিরাপত্তা দেয়া যাবে না। সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে সঞ্চয়পত্র এবং নগদ অর্থ প্রদান শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা। এ সময় সরকার প্রধানের বাসভবনে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী। অশ্রুসজল নয়নে সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তিনি। বক্তব্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি, কিন্তু সেখানেও এত বাধা। ৩ রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কেন এই দেশের মানুষের জন্য, কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতে, এক্সপ্রেস ওয়েতে কারা চলে, মানুষের কাজ করাটাই তো আমার কাজ। আন্দোলনের আড়ালে এমন বিভৎস নৃশংসতা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। আর মানুষ মেয়েদের লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। খুনিদের শাস্তি নিশ্চিতের প্রক্রিয়া চলছে বলে নিহতদের পরিবারকে আশ্বস্ত করেন সরকার প্রধান। আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। সপরিবারে বঙ্গবন্ধুকে হারানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর কষ্ট সত্যই অবর্ণনীয়। আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সেই এতিম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে এ আশ্বাস দেন সরকার প্রধান। এ সময় গুরুতর আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখে আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী। পরে সহিংসতায় আহতদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান শেখ হাসিনা। সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন তিনি। কারফিউ না দিলে দুষ্কৃতিকারীরা শ্রীলঙ্কার মতো দেশের গণভবনও আক্রমণ করত বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ডক্টর ইউনূস এখন প্রকাশ্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন তিনি। আর দেশ জুড়ে সাম্প্রতিক হামলাগুলো পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। সাম্প্রতিক সময়ের সংকট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭১-এর বর্বরতা আবারও দেখাচ্ছে বিএনপি জামায়াত, কারণ তারা ৭১-এর প্রেতাত্মা। গণ অভ্যুত্থান ঘটিয়ে
শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সুখ দুঃখ কোনো কিছুতেই মানুষের পাশে থাকে না বলেও অভিযোগ করেন তিনি। যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছিলেন, তিনি আবার সক্রিয়। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ভারত যেন প্রধানমন্ত্রীকে থামান, এ বক্তব্য অত্যন্ত আপত্তিকর। যারা বাংলাদেশকে নিয়ে বিদেশে বসে বিবৃতি দেন তারা যেন এসে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞ দেখে যান, এমন কথাও বলেন ওবায়দুল কাদের। চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে। এদিকে সেতু ভবনে ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী, বলেন পরিকল্পিতভাবেই এসব হামলা চালানো হয়েছে। অত্যন্তই পরিকল্পিত অবস্থায় কাজটা করা হয়েছে এবং যারা এটা করে তারা ডেফিনিট নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত, এদিকে কোনো সন্দেহ নাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জায়গাটায় গেলাম। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত অভিযোগে 11 দিনে 9,000-এরও বেশি সন্দেহভাজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতার 5 শতাধিক মামলায় গত 11 দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে র্যাবের অভিযানে আটক করা হয়েছে 304 জনকে। আটকদের অনেককেই হাজির করা হচ্ছে ঢাকা সিএমএম আদালতে। এদিকে অনেক স্বজনের অভিযোগ, অভিযানে বহু নিরপরাধীকে আটক করা হয়েছে যাদের কেউই কোটা আন্দোলন বা সহিংসতায় জড়িত নয়। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় জড়িতদের পাশাপাশি নিরপরাধ মানুষও হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রেফতারকৃতদের স্বজনরা। গ্রেপ্তারের হাত থেকে দিনমজুর, পোশাক শ্রমিক ও চা দোকানদার পর্যন্ত বাদ যায়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বজনরা। তবে ঢাকা মহানগর পিপি আবদুল্লাহ আবুর দাবি, শুধু নাশকতার দায়ে জড়িতদেরই পুলিশ গ্রেফতার করছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে উকিল মুহুরি নিয়ে গ্রেপ্তার হওয়া স্বজনদের এই দীর্ঘ অপেক্ষা। কখন আসবে পুলিশের প্রিজন ভ্যান, দেখতে পাবেন প্রিয়জনের চেহারা। পুলিশের ভ্যান আসার সঙ্গে সঙ্গেই খুঁজতে থাকেন স্বজনদের। তাদেরই একজন চাঁদপুরের জাহাঙ্গীর। ঢাকাতে এক বন্ধুর কাছে ৫০ টাকা নিতে আসেন চাঁদপুরের মুদি দোকানদার মাইনুদ্দিন। গেল ২১ জুলাই সাইনবোর্ড এলাকা থেকে ৮টা পর্যন্ত পরিবারের সাথে ফোনে কথা বলেন মাইনুদ্দিন। এরপর থেকে বন্ধ পাওয়া যায় তার ব্যবহৃত ফোনটি। বাড়িতে না আসায় ঢাকাতে এসে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন বড় ভাই জাহাঙ্গীর। পরে সিএমএম কোর্টের সামনে প্রিজন ভ্যানের দুই পাশেই খুঁজে বেড়ান ছোট ভাই মাইনুদ্দিনকে। 8টা 10-এ ওনারা ফোন দিয়েছে যে বাবা তুমি কই, বলছে যে আমি সাইনবোর্ড আছি, আসতে আছি। আবার 10 মিনিট পরে ফোন দিয়েছে, ফোন বন্ধ। আর ফোন বাজে না, ফোন বাজে ধরে না। রাজধানীর কোনো থানায় নিখোঁজের জিডি নেয় না বলে অভিযোগ করেন ফার্নিচার তৈরির কারিগর জাহাঙ্গীর। থানায় জিডি তো নেয় না, জিডি নেয় না কোনো থানা। ওনারা বলে যে চাঁদপুর করেন, চাঁদপুর থানায় করেন, চাঁদপুর থানায়ও জিডি নেয় না। কুরিয়ার সার্ভিসের গাড়ি চালক জুয়েল রানাকে বাড্ডা রাস্তা থেকে মদিনা ইলেকট্রনিক্সের কর্মচারী সৌরভ হোসেনকে তার দোকানের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে নাশকতার মামলা দিয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। গাড়ির চাবি ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, সব কিছু ছিল, তারপরও ধরে তাকে বাড্ডা থানায় ঢুকে নিয়ে গেছে। খেতে বের হওয়ার পরেই ওনারে আটক করে নিয়ে গেছে, আমরা নিজেরাও জানি না। সাভারের দিনমজুর আক্কাস আলীর ছেলে সাব্বির ফুটপাতে দোকানদারি করেন এবং মেয়ের জামাই আনিস মোল্লা কাজ করেন পোশাক কারখানায়। রাতের বেলায় পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন স্বজনরা। অফিসের থেকে আইসা সে কাপড়টা খুলছে, খোলা মাত্রই মনে করেন 10 মিনিট পরে পুলিশ ঢুকে আমার ছেলের আর জামাইরে ধরে লয়ে আইছে। যারা দোষী করছে হ্যাঁ গো পিছলে আনুক, হ্যাঁ গো পাইতেছে না, কিন্তু ভালো ভালো মানুষটি লইতেছে। ঢাকা মহানগর পিপি আবদুল্লাহ আবু জানান, বিএনপি জামাতের যারা নাশকতার সাথে জড়িত তাদেরকে কেবল পুলিশ গ্রেপ্তার করছে। মামলায় অনেকে গ্রেপ্তার হয়েছে, বিএনপি জামাতের অনেক যারা সন্ত্রাসী সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার হয়নি, কারণ পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে
সেটা তথ্যপত্রের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করছে, ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের গ্রেপ্তার করছে। নিরপরাধ কেউ গ্রেপ্তার হলে যাচাই বাছাই শেষে তাকে অব্যাহতি দেওয়া হবে বলেও জানান ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। তবে অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া সহ মৃত্যুদণ্ড পর্যন্ত বিধান রয়েছে বলেও জানান সরকারি কৌঁসুলি। মামলাগুলি হচ্ছে আমাদের স্পেশাল পাওয়ার একটা, সেগুলো যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডও আছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘাত সংঘর্ষে এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়কে নিরাপত্তা নিয়ে পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বিস্তারিত কাজী এহসান বিন দিদারের প্রতিবেদনে। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এ বিষয়ে এখনও অনুসন্ধান চলছে উল্লেখ করে নতুন তথ্য পাওয়া গেলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। যখন নাকি দেখা গেল সম্পদ রক্ষা আর হচ্ছে না, তখন পুলিশ বাধ্য হয়ে ফায়ার ওপেন করতে বাধ্য হয়েছেন। 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। এদিকে গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ বলেন, সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল, এজন্যই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। ডিবি সূত্রে আরও জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাবকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। না, আমি তো সেটাই রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা দিতে না পারার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। এছাড়া কোটা বিরোধী আন্দোলনে দলের সর্বাত্মক সমর্থন জানিয়ে নিহতের প্রকৃত সংখ্যা নিরূপণে তদন্ত কমিশন গঠনের দাবিও জানিয়েছে দলটি। বিকেলে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি যৌথ সভা শেষে এ দাবি তুলে ধরেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। আন্দোলনের সমন্বয়কদের নানা অজুহাতে আটক রাখাকে সরকারের ভুল পদক্ষেপ বলেও মন্তব্য করেন চুন্নু। যে প্রকৃত সংখ্যাটা কত, এখন সরকার যেটা বলছে সেটার উপরে মানুষের আস্থা নাই, আমাদের আস্থা নাই। তাই আমরা কতজন মারা গেছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে করার জন্য আমরা কিন্তু দাবি করেছি। এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকারের তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া চলে যাওয়া উচিত। 11 ঘন্টার শিথিলতার পর রাজধানীতে ফের বলবৎ হয়েছে কারফিউ। তবে এতেও জনজীবন অনেকটাই স্বাভাবিক। এই নিয়ে রাজধানীর কিছুক্ষণ আগের চিত্র জানাচ্ছেন সহকর্মী এমআর আসাদ। দর্শক, আমি আছি এখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে এবং যে চলমান যে কারফিউ রয়েছে সেই কারফিউ আপনারা জানেন যে সন্ধ্যা 6টার দিকে এই থেকে আবার কড়াকড়ি আরোপ শুরু হয় এবং আমরা রাজধানীতে বিকেলের যে 4টা-5টা থেকে আমরা দেখেছি যে অফিস ছুটির পর থেকেই রাজধানীর যে সড়কগুলো ছিল সেই সড়কগুলো কিন্তু যানবাহনের অনেক চাপ ছিল এবং ঘরমুখ মানুষের যে চাপ সেটা আসলে সামাল দিতে গিয়ে যারা সড়কে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছিলেন তাদেরকেও কিন্তু হিমশিম খেতে হয়েছে। তবে সন্ধ্যা 6টার পর যখন সড়কে কারফিউটি আস্তে আস্তে কড়াকড়ি আরোপ হয়, আমরা দেখেছি সময়ের সঙ্গে সঙ্গে সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কমেছে। এছাড়া বিষয়টি যেটি হয়েছে যে সন্ধ্যা 6টার পর থেকে আমরা দেখেছি রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে ঠিক সেই এলাকাগুলোতেই সেনাবাহিনীর যে সদস্যদের যে টহল রয়েছে সেই টহলগুলো কিন্তু জোরদার হয়েছিল এবং সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা তাদের সাজোয়া যে যানগুলো রয়েছে সেগুলো নিয়ে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে, যে সড়কগুলো রয়েছে সেখানে টহলের পাশাপাশি তাদের অবস্থান আরও জোরদার করেছেন।
এছাড়া যে বিষয়টি রয়েছে যে এই সময় কিন্তু যাদের কাছে কারফিউ পাস বা পরিচয়পত্র রয়েছে সেই যাত্রীরা যারা সড়কে বের হয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন সে ধরনের পরিচয়পত্র বা পাস যেন যাত্রীরা তাদের সঙ্গে রাখেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ। চালু করা হয়েছে মোবাইলের 4G সেবা, তবে ফেসবুক, টিকটক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এখনই চালু হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার ইস্যুতে সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। তাদের 3 দিন সময় দেওয়া হয়েছে। নতুন মূল্যায়নের নৈপুণ্য অ্যাপে শিক্ষকরাই যথার্থ প্রযুক্তিগত জ্ঞান পাননি, এমন বাস্তবতা তুলে ধরেছেন শিক্ষাক্রম ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। আপত্তি তুলেছেন অনলাইনে শিক্ষকদের ট্রেনিং এবং এনসিটিবির প্রশ্ন প্রণয়ন নিয়েও। এই মূল্যায়নের ফলাফল ইতিবাচক নাকি নেতিবাচক তা জানতেও লাগতে পারে প্রায় 1 যুগ। ততদিনে শিক্ষার ভিত ক্ষতিগ্রস্ত হবার শঙ্কাও রয়েছে। শিক্ষাক্রম নিয়ে 2 পর্বের ধারাবাহিক জানাচ্ছেন জাহিদ সবুজ। আজ থাকছে 2য় পর্ব। শিক্ষাক্রমে নতুন মূল্যায়নে সন্তানের ভবিষ্যৎ কি হবে? তারা বাসায় এখন শুধুই ইন্টারনেট ব্যবহার করে। 1 জুলাই থেকে কার্যকর হওয়া নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখন এমন নানান প্রশ্ন অভিভাবক মহলে। বাচ্চাদের থেকে মায়েদের কান্না আসে, কি করবো বাচ্চারা ভবিষ্যৎ, ওরা তো মনে হয় রিকশাও করতে পারবে না। তবে পাঠদানের সঙ্গে জড়িত শিক্ষকদের মতামত পুরোই উল্টো। নিজের কাজটা বোঝা, নিজের ভিতরে সৃজনশীলতাও কিন্তু বের হয়ে আসছে। গ্রামাঞ্চলের অনেক শিক্ষকই এখনো পর্যন্ত পর্যাপ্ত প্রশিক্ষণ পাননি। তাই মূল্যায়ন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রযুক্তিগত ও সার্বিকভাবেই প্রশিক্ষণের ঘাটতি রয়ে গেছে। যে পরিমাণে ট্রেনিং হয়েছে আমি মনে করি না পর্যাপ্ত ট্রেনিং হয়েছে, এবং গ্রামগঞ্জে অনেক শিক্ষকরা নিজেরাই এটার সম্পর্কে এখনো ওয়াকিবহাল নয়। কেন্দ্রীয়ভাবে প্রশ্ন প্রণয়ন নিয়েও আছে উদ্বেগ, যার ফলস্বরূপ শিক্ষণকালীন মূল্যায়নের মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। সেন্ট্রাল সিস্টেমে আমি কোশ্চেন করছি, এনসিটিভি থেকে সমস্ত স্কুলে সরবরাহ করছি, এটি তো কোনোভাবেই কোন স্কুলের লার্নিং অ্যাসেসমেন্ট কী হবে সেই স্কুলের শিক্ষকরা ডিসিশন নেবে, কারণ এটা একটা লার্নিং অ্যাসেসমেন্ট, এটা আমরা বলি এটাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এই শিক্ষণকালীন মূল্যায়নের যে মূল স্পিরিট সেটি থেকে আবার আমরা মনে হয় দূরে সরে যাচ্ছি। নতুন পদ্ধতিতে 5 ঘন্টার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে যা প্রায় অসম্ভব। অভিভাবকদের ওপরও আসতে পারে বাড়তি ব্যয়ের চাপ। অনেক অভিভাবকের কাছে এই দেশে 5 টাকা, 10 টাকা, 20 টাকা এই শিক্ষার জন্য ব্যয়, এটা মানে মূল তার যে জীবন জীবিকা থেকে অর্জন করে খাওয়া দাওয়ার বাইরে বা পরিবার পরিচালনার বাইরে শিক্ষার জন্য তার বাচ্চার শিক্ষার জন্য ব্যয় করা, এটা অনেক বড় ব্যয় তাদের জন্য। 35% ইন্টারনাল মার্কস, এটাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা হবে এবং শিক্ষকদের ইন্টিগ্রিটি জায়গা থেকে এটাকে কিভাবে মনিটরিংয়ে রাখা হবে, এটাও আমাদের একটা পরীক্ষা নিরীক্ষার বিষয়। মাদ্রাসার শিক্ষার্থীদের পুরাতন নতুন 2 পদ্ধতিতে মূল্যায়নের কথা উল্লেখ করে বলেন, এই ব্যবস্থার ফলাফল শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্মকে হতাশ করে তুলতে পারে। আমাদের মাদ্রাসা এডুকেশন এবং কারিগরি শিক্ষায় বিশেষায়িত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে এখনও কারিকুলাম হয়নি। তাদেরকে ট্রেডিশনাল পদ্ধতিতে, আগের পদ্ধতিতে অ্যাসেসমেন্ট করা হবে। আমরা কি শিওর না আসলে আমরা কি করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি। গতানুগতিক ধারার বাইরে কিছু গেলেই রেজিস্ট্যান্স শো করে, কিন্তু এই রেজিস্ট্যান্স শো করলে আমাদেরকে ওয়েট করা ছাড়া কোনো কিছু করার থাকে না। কিন্তু কখনো কখনো কোনো ওয়েট জাতির এই যে এই ভাগ্যাকাশকে মেঘাচ্ছন্ন করে ফেলতে পারে, যেটা আমাদের সৃজনশীল পদ্ধতি করেছিল। নতুন এই পদ্ধতি চ্যালেঞ্জিং। আদৌ এর ইতিবাচক ফলাফল আসবে কিনা তা সময়ই বলে দিবে বলেও জানান তিনি। আরেকটু সময় মনে হয় নিলে ভালো হতো। জাহিদ সবুজ। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 থেকে 5.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঘটে যাওয়া সহিংসতাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন সাভার উপজেলা প্রাণী সম্পদ অফিস ও মোবাইল ভেটেরিনারি হাসপাতাল ভাঙচুরে আনুমানিক 4 কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া রংপুরের জেলা এবং বিভাগীয় প্রাণী সম্পদ অফিসেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মন্ত্রী। এইভাবে ভাঙচুর, এইভাবে অগ্নিসংযোগ, তারপর একটা গাড়ি, নতুন একটা গাড়ি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক যেটা ব্যবহার করে, সেই
গাড়িটা সহ সেই ভেটেরিনারি ক্লিনিকের সমস্ত কিছু ভাঙচুর করে, মানে কোনো চিহ্ন পর্যন্ত নাই। আমাদের ওখানকার সব কিছু মিলে ক্ষয়ক্ষতি প্রায় 3,75,00,000 টাকার মতো। সাভারে এছাড়াও রংপুরে আমাদের অফিস, সেখানে আরেকটা ধ্বংসলীলা। প্রবাসের খবর। কুয়েতে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সরকার। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী 2টি নতুন এলাকায় অভিযান চালিয়েছে। শনিবার দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, রাজধানী কুয়েত সিটির শহরতলি বিনায়েদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে এই অভিযান চালানো হয়। এ সময় অনেককে গ্রেপ্তার করা হয়। একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। চলমান প্যারিস অলিম্পিকে শুটিংয়ের বাছাই পর্ব থেকে বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বেই বাদ পড়েন তিনি। 49 জন প্রতিযোগীর মধ্যে 624.2 স্কোর নিয়ে 43তম হয়েছেন রবিউল। বাছাই পর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর 631.7। প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনে এসে প্রথম পদকের দেখা পেল ভারত। 10 মিটার নারী এয়ার পিস্তলে 221.7 স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক পেলেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নয়, ফের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সংঘর্ষে নিহত 34 পরিবারের সঞ্চয়পত্র ও নগদ সহায়তা। সহিংসতার দায়ে সারা দেশে আটক 9,000-এর বেশি। তালিকায় অনেক নিরপরাধী, নির্দোষদের ছেড়ে দেওয়ার আশ্বাস মহানগর পিপির। দেশব্যাপী সহিংসতায় মৃতের সংখ্যা 147, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিবি নিরাপত্তা হেফাজতে কোটা আন্দোলনের 5 সমন্বয়ক। এবং কারফিউর শিথিলতা বাড়ায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজধানীর বিভিন্ন স্থানে যানজটে ভোগান্তি। 10 দিন পর চালু মোবাইল ইন্টারনেট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।